আজকে সকালে শুভকামনা জানিয়ে আমি আমাদের অনুষ্ঠান শুরু করছি। রূপা ঠিক আমার টপিকটা বলতে পারলো না, কারণ আমার টপিকটা একটু কমপ্লিকেটেড। এটা হচ্ছে বাস্তবতা এবং বিপ্লব দুটো মিশিয়ে কিভাবে বাস্তবতা থেকে বিপ্লব আসে, সেটা আমি মহাশ্বেতা দেবীর রচনায় কিভাবে সেটা রিফ্লেক্টেড হয়েছে আমি সেটা নিয়ে কিছুটা আলোচনা করব। আমি যদিও পাশে দুজন বসে থাকা দুজন সাহিত্যিকদের মতো আমি অতটা, কারণ আমি পেশায় প্রকৌশলী, কিন্তু আমি বহু বছর 15 বছর ধরে ভয়েস অফ আমেরিকার জার্নালিস্ট হিসেবে কাজ করেছি, এবং সেই সুবাদে আমি কিন্তু বহু লেখক লেখিকা এবং তাদের বিভিন্ন ধরনের আলোচনার মধ্যে অনেকটাই নিজেকে মানে ইনভলভ করতে পেরেছিলাম। সেজন্য আমার লেখাতে তাদের প্রতিপত্তি ফুটে উঠেছে। তো আমার যেটা বলছি, বাংলা সাহিত্যে উনার বাস্তবতা এবং বিপ্লব, বাংলা ও ভারতীয় সাহিত্যে মহাশ্বেতা দেবী কিন্তু এমন একজন সাহিত্যিক যিনি সাহিত্যকে কোনো বিশেষ সীমার মধ্যে মানে পরিসরে উনি সীমাবদ্ধ করেননি। উনি বরং সমাজ বাস্তবতার যে নির্মম একটা সত্য সেটাকে কিন্তু সাহিত্যের কেন্দ্রে নিয়ে এসেছেন। তার সাহিত্য নিপীড়িত, আপনারা সবাই যারা পড়েছেন জানেন যে বঞ্চিত এবং প্রান্তিক মানুষদের নিয়ে তিনি তার লেখা যেন একটা জীবন সংগ্রামের দলিল হয়ে উঠেছে। আদিবাসী, দলিত, কৃষক, শ্রমজীবী এবং সমাজের যারা সব থেকে উপেক্ষিত নারী, তাদেরই নিয়ে কিন্তু তার জীবন কাহিনী, এবং তার কলমে এগুলি এমনভাবে উঠে এসেছে যে সাহিত্য যেন হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা এবং সামাজিক পরিবর্তনের একটা আহ্বান। এই ব্যাপারে আমি যেটা প্রথমেই আলোচনা করছি, বাস্তবতা মানে আপনারা সবাই জানেন রিয়েলিটি, আর বিপ্লব হচ্ছে রিভলিউশন। এই দুটোকে কিভাবে একে অপরের পরিপূরক হিসেবে চিন্তা করা যায়, এটা কিন্তু আমাদের শিখিয়েছেন অনেকটাই, আমি অন্তত মহাশ্বেতা দেবীর রচনা থেকে অনেকটা এই ব্যাপারে নিজের নলেজ আমি গেইন করেছি। আর এই বাস্তবতার মধ্য দিয়ে কিন্তু যে কোনো জিনিসের একটা বিপ্লবের প্রয়োজনীয়তা তখনই আসে যখন বিপ্লব কিন্তু কেবলমাত্র একটা সশস্ত্র যেটাকে সংগ্রাম বলে সেটা কিন্তু নয়। এটা হচ্ছে মানুষের আত্মমর্যাদা, ন্যায় বিচার এবং অধিকার প্রতিষ্ঠার নিরন্তর একটা লড়াই। এবং উনার সাহিত্য দর্শনে আমরা যেটা দেখেছি, উনার পুরোটাই বাস্তব জীবনের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত। তিনি দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এবং পালামু অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীদের সাথে কাজ করেছেন। তাদের জীবন, দুঃখ, শোষণ, সংগ্রাম তিনি প্রত্যক্ষভাবে দেখিয়েছেন, এবং আমার পরে যারা দুজন রয়েছে তারা কিন্তু এই সব দিকগুলো অনেকটা আপনারা ওনাদের আলোচনা থেকেও জানতে পারবেন। ফলে তার সাহিত্যে কিন্তু কল্পনার চেয়ে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই পুরোটাই বলতে পারেন তৈরি। কারণ তিনি বিশ্বাস করতেন যে সাহিত্য কিন্তু সমাজের কাছে দায়বদ্ধ। একজন লেখক, তার কাজ শুধু গল্প বলা নয়, তার কাজ হচ্ছে সমাজের নীরব মানুষের কণ্ঠস্বরটাকে হয়ে ওঠা এবং সেটা সবার কাছে সেটাকে জানানো। এবং উনার রচনায় আমি যেগুলো প্রধানত গুরুত্ব দিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে, ধরুন, অর্থনৈতিক শোষণ, খুব অল্প করে আমি ছুঁয়ে যাব কারণ আবার পরের দুজন আপনাদের অনেক ডিটেলে বলবে। শ্রেণী ও জাতিভিত্তিক বৈষম্য, আদিবাসীদের ভূমি থেকে যে উচ্ছেদ করা হয়েছে তাই নিয়ে রাষ্ট্রের দমননীতি, শ্রমের অবমূল্যায়ন এবং সামাজিক বঞ্চনা ও মানবাধিকার লঙ্ঘন। তার বাস্তবতা কিন্তু কখনো আমরা রোমান্টিক অ্যাঙ্গেল দিয়ে দেখিনি। উনি যেগুলো লিখেছেন সেগুলো কিন্তু কঠোর, নির্মম এবং অত্যন্ত অস্বস্তিকর মনে হবে এক এক সময়। এবং সেই বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে কিন্তু আমার আপনার মতো যে পাঠক শ্রোতা যারা রয়েছে তারা কিন্তু প্রশ্ন করতে বাধ্য হবে। উনি এভাবেই লিখেছেন লেখাগুলো। এখন বিপ্লবের ধারণা নিয়ে যদি আপনারা জানতে চান, তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে, উনার সাহিত্যে বিপ্লবের অর্থ শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতারই পরিবর্তন নয়। তিনি দেখিয়েছেন যে একটি প্রকৃত বিপ্লব শুরু হয় যখন মানুষের চেতনার একটা পরিবর্তন ঘটে। এবং এ ব্যাপারে আমি আরো কিছু উদাহরণ দিয়ে বলতে চাই আপনাদের, যে উনার সাহিত্যে বিপ্লবের যে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ দিকটা আলোচনা করেন তাহলে দেখবেন মেনলি উনার অন্যায়ের বিরুদ্ধে উনি যে প্রতিবাদ করেছেন, উনি যে আত্মমর্যাদার যে পুনরুদ্ধার করেছেন, শোষিত মানুষদের সংগঠিত আত্মপ্রতিষ্ঠার জন্য যে চিন্তা করেছেন, সেগুলোই কিন্তু ওনার লেখায় ফুটে উঠেছে। যেমন ধরুন দ্রৌপদী গল্প, এটাতে কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে মানুষের বিপ্লব। আমি তো বিপ্লব নিয়ে কথা বলছি, তাই আমি
উনার যে সমস্ত উনার রচনাগুলো, তাতে বিপ্লব কোথায় আপনি পাবেন এবং কি ধরনের বিপ্লব, সেটা একটুখানি জাস্ট টাচ করে যাচ্ছি। কারণ দ্রৌপদী গল্পে দ্রৌপদী হয়েছেন রাষ্ট্র শক্তির বিরুদ্ধে, কিন্তু এই একটা প্রতিরোধের প্রতীক ছিলেন। এবং গল্পের যে শেষ দৃশ্য আপনারা যারা পুরোটা দেখেছেন তারা জানেন যে বিপ্লবের শক্তি, তার মানে এটাই আমি বলবো যে বিপ্লবের শক্তি কিন্তু অস্ত্রে নয়, এটা মানুষের অদম্য আত্মসম্মানেই নিহিত থাকে। এরপরে ধরুন আমরা চলে যাচ্ছি অরণ্যের অধিকার, সেই উপন্যাসে। সেখানে কিন্তু যে ধরনের বিপ্লব হয়েছে ওটা হচ্ছে ইতিহাসের বিপ্লব। এর আগেরটা ছিল রাষ্ট্রের বিরুদ্ধে মানবের বিপ্লব, এটা হলো ইতিহাসের বিপ্লব। এবং এই উপন্যাসে বিরসা মুন্ডার নেতৃত্বে যে আদিবাসী বিদ্রোহকে যে তুলে ধরা হয়েছিল, সেটি কিন্তু একটা ঐতিহাসিক কাহিনী বললে ভুল বলা হবে। এটাতে ভূমির অধিকার, সাংস্কৃতিক পরিচয় এবং আত্মনিয়ন্ত্রণের একটা সংগ্রামের দলিল হিসেবে দেখতে পারেন। আর এটা কিন্তু কোনো বিপ্লব, এখানে কোনো প্রতিশোধ হিসেবে হয়নি, এটি একটি জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষার আন্দোলনের জন্য তৈরি হয়েছিল। এরপরে চলে যাচ্ছি 1084 মা। আপনারা জানেন এটাতে কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে নীরব বিপ্লব। বিপ্লব দেখানো হয়েছে কিন্তু সেটা হচ্ছে নীরব, কারণ এই উপন্যাসে মেনলি সুজাতা, যে নায়িকা চরিত্র, যে সুজাতা, তার বিপ্লবী মৃত্যুর পর সমাজ ও রাষ্ট্রকে নতুন চোখে দেখতে শিখিয়েছিল। এবং একজন সাধারণ মধ্যবিত্ত মা থেকে তিনি হয়ে উঠেছিলেন একজন প্রশ্নকারী, সচেতন এবং প্রতিবাদী মানুষ। এবং এই উপন্যাসটা আরো দেখিয়েছিল যে রাজনৈতিক বিপ্লবের পাশাপাশি মানসিক ও নৈতিক বিপ্লবও কিভাবে গুরুত্বপূর্ণ স্থান নিতে পারে। এরপরে ধরুন, আমি তো বলেছি আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে বাস্তব থেকে মানে বিপ্লব এবং বাস্তব দুটোকে রিলেট করা, রাইট? তো আমি যদি এখন বাস্তবতা থেকে বিপ্লবের জন্ম কি করে হলো এটা নিয়ে আলোচনায় চলে যাই, তাহলে বলবো যে উনার সাহিত্য কিন্তু আমাদের শিখিয়েছেন যে বিপ্লব কখনো শূন্য থেকে জন্ম নেয় না। দীর্ঘদিনের শোষণ, অসমতা, ক্ষুধা, বঞ্চনা এবং অপমান, এই কতগুলো জিনিস মিলিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা প্রতিরোধের সৃষ্টি করে এবং সেই থেকেই কিন্তু বিপ্লব হয়। তার চরিত্ররা প্রথমে বাস্তবতাকে উপলব্ধি করেছে এবং তারপর সেই বাস্তবতাকে বদলে দেওয়ার জন্যই কিন্তু সংগ্রাম শুরু করেছে। এবং এটা কিন্তু একই শুধু ওনার কাহিনীতে নয়, আপনি দেখতে পাবেন বহু জায়গায় আমরা এর এক্সাম্পল দেখতে পাই। সেই জন্যই আমি এটাকে তুলে ধরেছি আর কি। এটা খুব উনি সবসময় লিখতেন এবং সহজ করে পাঠকদের জন্য, শ্রোতাদের জন্য এমন ভাবে লিখতেন যে আপনি মানে বাধ্য হবেন প্রশ্ন করতে যে এরপরে কি, কেন হলো এটা। মহাশ্বেতা দেবীর ভাষা নিয়ে যদি বলেন, ওনার ভাষা হলো সংযত, সহজ এবং বাস্তবধর্মী। তিনি অলংকারের চেয়ে সত্যকে গুরুত্ব দিয়েছেন। লোক ভাষা, আঞ্চলিক শব্দ, আদিবাসী সংস্কৃতির